আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক বা আলোচনার বিষয়বস্তু হলো প্রোনাউন। প্রোনাউনের বাংলা সর্বনাম। প্রোনাউন ক্লাস 6 থেকে শুরু হয়েছে, তার আগেও আমরা পড়েছি, 5এও আছে, 5 বা 4-এ নাম পড়া হয়েছে, কিন্তু বিস্তারিত বা প্রকারভেদ উদাহরণ সহ আমরা ক্লাস 6 থেকে পড়ছি। তারপরও অনেকেই আমরা এটা প্রকারভেদগুলো মনে রাখি না বা ভুলে যাই। অনেকে ভাবতে পারে যে বিসিএস পরীক্ষা দিচ্ছি বা চাকরির পরীক্ষা দিচ্ছি অথবা আইএলটিএস পরীক্ষা দিচ্ছি, আমার প্রোনাউন কেন লাগবে, এরকম অনেকের চিন্তা থাকতে পারে যে প্রোনাউনের ক্লাস করব না। বিষয়টি তেমন নয়। প্রোনাউন আপনাকে শিখতে হবে যদি আপনি ইংরেজি ভালো জানতে চান। সত্য কথা বলতে যে সমস্ত কারেকশন আছে সেগুলো কিন্তু এই ছোট প্রোনাউন থেকেই আসে। নাউন, প্রোনাউন, পার্ট অফ স্পিচের ভিতর থেকে আসে। দেখা যাচ্ছে যে কারেকশন বুঝতে গিয়ে অনেক কষ্ট হয় বা অনেক রিডিং রাইটিং বুঝতে অনেক কষ্ট হয়, আমরা নানা ধরনের কোর্স করি, কিন্তু যে প্রধান যে বিষয়গুলো রয়েছে যেগুলো মৌলিক, এগুলো জানলে যে আমার শেখাটা সহজ হবে, এটা অনেকে আমরা বুঝতে পারি না বা অনীহা থাকে। এজন্য বলবো, যেই ভিডিওটি দেখছেন এটি একাডেমিক পারপাস হোক অথবা এনি কম্পিটিটিভ এক্সাম হোক, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ কি, এগুলো বেসিক। ইংরেজিতে ভালো করার জন্য বেসিক নলেজ থাকা অত্যন্ত জরুরি, অন্য কোনো ওয়ে নাই। মন দিয়ে ক্লাসটি দেখুন, আর অনেকে তো পারেনি, সমস্যা নেই। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রোনাউন। প্রোনাউন পুরো অর্থে আপনি ভাবতে পারেন যে ফর নাউন, ফর নাউন, পুরো অর্থাৎ জন্য। ফর যদি আপনি এইভাবে ভাবেন তাহলে সহজ হবে। পুরো অর্থ যদি জন্য ভাবেন, হ্যাঁ, আর নাউন অর্থ নাউন, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে নাউনের জন্য। তাহলে সর্বনামটা নাউনের জন্য ব্যবহৃত হয় অথবা নাউনের পরিবর্তে। আমরা জানি সর্বনাম হলো যে সমস্ত ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে সর্বনাম বলা হয়। অর্থাৎ প্রোনাউন্স আর দ্য ওয়ার্ডস which are used instead of nouns to refer those nouns. ওকে, আচ্ছা, আমরা যাই শিখি না কেন মনে আছে তো, পার্ট অফ স্পিচ কাকে বলে? অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্ট অফ স্পিচ বলে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের বেসিক স্ট্রাকচার বা কনস্ট্রাকশন, যেটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে প্রোনাউন এখানে ব্যবহৃত হবে। তো প্রোনাউন কি? আসলে নাউনেরই একটা রূপ বলা যেতে পারে। অর্থাৎ নাউন আমরা বাক্যে ব্যবহার করি, এই ব্যবহার যদি একই নাউন বারবার করি তাহলে জিনিসটা বা ব্যবহারটা সৌন্দর্য হারায়। ইংরেজরা এভাবে ব্যবহার করে না, এজন্য তারা প্রোনাউন ব্যবহার করে। প্রতিটি ভাষায় প্রোনাউনের ব্যবহার রয়েছে, এটি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। এখন আমরা দেখব প্রোনাউনের প্রকারভেদগুলা। প্রোনাউনের প্রকারভেদগুলোর নাম আপনারা পারলে মুখস্থ রাখবেন, কিন্তু যেটি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে কিরকম, যেমন কারেকশন আসবে, যেখানে রিলেটিভ প্রোনাউনের ভুল ব্যবহার থাকতে পারে, যেখানে পসেসিভ প্রোনাউনের ভুল ব্যবহার থাকতে পারে, যেখানে রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার থাকতে পারে, ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার থাকতে পারে। আসলে আপনি যখন কারেকশন করবেন তখন দেখবেন যে ঠিক এগুলাই আছে। আর যারা একাডেমিক ক্ষেত্রে আছে, এই জন্যই 6 থেকে দেওয়া হয়েছে বিশেষভাবে। 7, 8, 9, 10 এই গ্রামারগুলো আছে, ইন্টারমিডিয়েটেও আছে। অথবা আপনি যদি, যারা এখন একাডেমিক পড়াশোনা করছেন, তারা যদি একটু মন দিয়ে পড়ে ফেলেন, আপনার একাডেমিক উদ্দেশ্য প্লাস ভবিষ্যতের জব উদ্দেশ্যেও সফল হবে। এবং প্রত্যেকটা জব কোচিংয়ে বা কোচিং শিটে বা বইয়ে কিন্তু এগুলোর আলোচনা দেওয়া আছে। কে পড়লো না পড়লো সেটা তার ব্যাপার, কিন্তু দেওয়া আছে বা আলোচনা করা আছে। প্রোনাউনের অনেক প্রকার হয়। প্রধানত বা বেশিরভাগ যে প্রকারভেদগুলো ব্যবহৃত হয় সাধারণত আমি সেগুলো আলোচনা করেছি। এছাড়াও 3-4 রকম আছে, সেগুলো এর ভিতর থেকেই মূলত এরই কোনো একটি হয়তো ব্যবহারের কারণে আমরা নাম বলছি অন্যটা। যেমন অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, জেনারেল, এরকম কিছু নাম আছে। তো আপাতত আমরা যেটা দেখছি বেশিরভাগ গ্রামারেই এগুলো বলা আছে একই রকম। তাহলে চলুন আমরা একটু দেখি। পার্সোনাল প্রোনাউন, পার্সন দ্বারা আমরা ব্যক্তিকে নির্দেশ করি, তাহলে পার্সোনাল প্রোনাউন হলো ব্যক্তিবাচক প্রোনাউন। যে প্রোনাউনগুলো আমরা ব্যক্তির পরিবর্তে বসাই বা ব্যবহার করি সেগুলো পার্সোনাল প্রোনাউন। আমরা জানি আই,
আমি, আমাকে, মি, উই, আমরা, আজ, আমাদিগকে, আই, ইউ, হি, সি। হি সি আমরা বসাই যে কোনো একজন ব্যক্তির জন্য, আর ইউ বসাই আমরা সেকেন্ড পারসন বা তুমির জন্য। ইট, ইট নিয়ে কিন্তু একটু মতদ্বন্দ্বতা আছে, সেটা হলো ইটকে অনেক গ্রামারিয়ান ব্যবহার করেন পার্সোনাল প্রোনাউন হিসেবে, কিন্তু অনেকে আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছেন। যেমন আপনি পিসি দাসের বইয়ে ইটকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দেখবেন, কিন্তু আমি অনেক গ্রামারে দেখেছি যে পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত করে। যেটাই করে ইটের যে ব্যবহার ওইটাই থাকবে, এটা আপনি নামের ক্ষেত্রে দেখতে পারেন। তো এখানে আমি পার্সোনাল প্রোনাউন হিসেবে আলোচনা করব বেশি। আর একটি কথা আবার বলি, আপনারা ইতিমধ্যে জেনে থাকতে পারেন, সেটি হলো নাউন পড়েন আর প্রোনাউন পড়েন, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে। যেমন আমরা নাউনের নাম্বার পড়েছি, হ্যাঁ, আর নাম্বারের উপরে প্রশ্ন হবে, পরীক্ষাতে আসে সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরো দুটি অংশ আছে, যেমন কেস এবং পার্সন। এটি ছাড়া তো আপনি ইংরেজি কোনোভাবে আগাতে পারবেন না। আমরা জানি পার্সন 3 প্রকার, একটু আলোচনা করছি। পার্সনের বাংলা অর্থ পুরুষ, অর্থাৎ যার দ্বারা আমরা একটি সাবজেক্ট বা কর্তা বা ব্যক্তির কি পরিচয় আছে বা অবজেক্ট যাই বলি, তার কি অবস্থায় আছে বাক্যে, সেটি নির্ধারণ করা যেতে পারে, সেটি হলো পার্সন। পার্সনের তিনটি প্রকার আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা অনেকেই জানি ফার্স্ট পার্সন হলো আই, সেকেন্ড পার্সন হলো ইউ, আর থার্ড পার্সন হি, সি, দে, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আর ফার্স্ট পার্সনে আই, উই, সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে। এটি আপনারা অবশ্যই একটু ভালো কনসেপ্ট রাখবেন, যারা একাডেমিক শিক্ষার্থী তারা এবং যারা উপর লেভেলে আছেন আপনারা সবাই অবশ্যই পার্সন সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হবে। এটি তো বেশি কঠিন না। এখন পার্সনের সাথে সম্পর্কিত আরেকটি জিনিস রয়েছে কেস। এই কেসের উপরে অনেকেরই কিন্তু একটু গোলমাল আছে। কেসের বাংলা মানে দাঁড়ায় কারক, অর্থাৎ আপনি সিম্পল ভাবে আমি যেটা বলি, কারকের যে সংজ্ঞা আছে আপনি বইয়ে পড়লেন, স্বাভাবিকভাবে একটি নাউন বা প্রোনাউনের কোন রূপ হবে বাক্যে, সেটি কি সাবজেক্ট, অবজেক্ট, ভকেটিভ নাকি পসেসিভ। আমরা প্রধান 4টি রূপ আছে, প্রধান 3টি যেটা সচরাচর ব্যবহৃত হয়, সেটা হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, আরেকটি হলো পসেসিভ। এই 3টি কেসই প্রধানত ব্যবহৃত হয়। এছাড়া আরেকটি হচ্ছে ভকেটিভ কেস। এছাড়া আরো কয়েকটি নাম আছে যেগুলো ওই দেখা যাচ্ছে সাবজেক্টিভের ভিতর পড়ছে, নমিনেটিভ, অ্যাবসলিউট, নানা ধরনের আছে, তো সেগুলো নয়। আপাতত 4টি আপনারা মনে রাখবেন, তাহলেই হবে। কেজের উপরে আলাদা ক্লাস হবে। আর যাদের কাছে বই আছে বা যারা পড়াশোনা করছেন তারা ভালো করে কেস সম্পর্কে কিন্তু ধারণা রাখবেন। এখন আসুন, ব্যক্তিবাচক সর্বনাম তারা কি বোঝাচ্ছে। আমরা সাধারণত কোনো ব্যক্তিকে নির্দেশ করার জন্য আমরা ব্যক্তিবাচক পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি। পার্সোনাল প্রোনাউনের 3টি কেস প্রধান, সাবজেক্টিভ আই, মি, অবজেক্টিভ, আর পসেসিভ কেস হলো মাই বা মাইন। কিন্তু যখন প্রোনাউন হয় তখন সেটি আমরা মাইন বলবো। মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, তবে কেসে গেলে আর একটু ক্লিয়ার হবে। এখন দেখুন, এইগুলির কিছু যে বাস্তবিক ব্যবহার, এটি আসলে জানা দরকার। খুব কঠিন নয়। আমি, তুমি হলে তুমি বা তোমরা, ইউ সিঙ্গুলার বা প্লুরাল দুজনের জন্যই বসে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসে, ইট অর্থ ইহা। আর হি, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা ইট বসাই, আর হি, সি ব্যক্তি, যদি মেয়ে হয় আমরা সি বসাই, ছেলে হলে হি বসাই। আর আরেকটা আছে যে এখানে লেখা হয়নি, এটি আলাদা আবার আলোচনা হবে, দে। এটি হলো ছেলে মেয়ে যাই হোক, জেন্ডার ডিসক্রিমিনেশন নেই ওখানে বা রেফারেন্স নেই। দে সবার জন্য বসতে পারে, দে ব্যক্তি, বস্তু সবার জন্য বসতে পারে। এটি হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক। ইমফ্যাটিক প্রোনাউন মূলত রিফ্লেক্সিভেরই একটা অংশ, কারণ এটির ব্যবহারের কারণে আমরা বলছি ইমফ্যাটিক। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আত্মনির্দেশক সর্বনাম কোনগুলা, যে সমস্ত বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত একই হয়, নিজে নিজে করা বোঝায়, সেটি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মনির্দেশক, নিজের দিকে নিয়ে যায়। কিভাবে গঠিত হয়, কখনো অবজেক্টিভ কেস, কখনো পসেসিভ কেস, এর সাথে সেলফ যুক্ত হবে। যেমন হিম হলো অবজেক্টিভ কেস, সেলফ যুক্ত হয়েছে, হিমসেলফ এর অর্থ কি, সে নিজে। দেমসেলভস তারা
নিজে বা তাদেরকে নিজে, সাধারণত তারা নিজে এই অর্থে ব্যবহৃত হবে। এখন দেখুন নাম্বারের প্লুরাল করার একটি নিয়ম আছে, যদি শেষে এফ থাকে তাহলে তার সাথে প্লুরাল করতে হলে ভিইএস যোগ হয়। আর দেম প্লুরাল, অতএব এর সাথে সেলফ হলে হবে না, এর কারণে আমরা সেলফসকে প্লুরাল করে দিয়েছি। কি হয়েছে এর জন্য? দেম সেলফস। মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফস মানে আমরা নিজেদেরকে, আমরা, আওয়ার মানে উই এর পসেসিভ কেস আওয়ার, আওয়ারের সাথে সেলফ যুক্ত হয়েছে, আমরা নিজেরা বা আমরা নিজেদেরকে। ইয়োর সেলফ মানে তুমি নিজে বা তুমি নিজেকে। ইয়োর সেলফস হলো, ইয়োর সেলফ দ্বারা যখন একজন বোঝাবে তখন ইয়োর সেলফ, যখন বেশি বোঝাবে তখন ইয়োর সেলফস। আমরা জানি ইউ, ইউ হলো সেকেন্ড পারসন যার সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার ইউ হয়, অতএব সিঙ্গুলারের কারণেও ইওর হবে, আবার প্লুরালেও ইওর হবে। সেলফ হবে সিঙ্গুলার, ইওর সেলফ প্লুরাল ইত্যাদি। বাকি যে সাবজেক্টিভ কেসগুলো আছে, যেমন শি হলে আমরা দিতাম কি? হারসেলফ, শি হলে দিতাম হারসেলফ। অবজেক্টিভ কেসের সাথে তারপরে পসেসিভ কেস অবজেক্টিভ কেসের সাথে যুক্ত হতো, শি হলে হতো এটি হারসেলফ। আমি সবগুলো লিখি নাই, এগুলো আপনি বইয়ে আরো বিস্তারিত পাবেন, আর এগুলো মনে রাখলেই হবে। হারসেলফ। আচ্ছা, ইট, ইট মানে ইহা, ইটের রিফ্লেক্সিভ কেস হয়, সেটি হলো ইট সেলফ। কোনো যখন আমি ইট দ্বারা কোনো ইমপার্সোনাল ভার্ব ব্যবহার করি অথবা কোনো ইতর প্রাণীকে বুঝাই, তখন আমরা বলবো, যেমন যদি ডগ বলি তাহলে ইট সেলফ, ইট হ্যাজ ডান ইট ইটসেলফ, বা ইট নেচারে কিছু জিনিস থাকতে পারে যেগুলো আমরা ইতর প্রাণী, ছোটখাটো প্রাণী মানে মানুষ ব্যতীত সাধারণত, সেগুলোকে আমরা ইট বলবো। যখন সে নিজে কিছু করেছে সেই অর্থে ইটসেলফ বলবো। ঠিক আছে? আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার কি? এরা কখনো সাবজেক্ট হয় না, এরা সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রধান ব্যবহার, যেমন আমরা একটি ব্যবহার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দটা লিখি, যেমন আমি এরপরে আবার বিস্তারিত আলোচনা করব, যেগুলো সেন্সিটিভ আছে গুরুত্বপূর্ণ সেগুলো পরের আলোচনায় আমি দিব। হি কিলড হিমসেলফ, সে নিজেকে খুন করলো বা হত্যা করলো, বলা যেতে পারে সুইসাইড করলো। তাহলে এভাবে অবজেক্ট হবে কিন্তু সাবজেক্ট হতে পারে না, এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউনের বাধা। আর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে বসতে পারে সাবজেক্টের পরে। ঠিক আছে? তখন কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে বসে তখন সেটি ইমফ্যাটিক হয়ে যায়। যেমন আপনি বা আমাদের সন্তান বা আমাদের ছোট কেউ ভাগ্নে ভাগ্নি খাচ্ছে, তার আম্মা তাকে খাওয়াই দিচ্ছে, হঠাৎ করে সে একদিন নিজেই খেয়ে ফেললো, তখন আমরা কি বলি? যে শিশুদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, তবে অনেক ক্ষেত্রে এখন হিও ব্যবহার করা হয় সচরাচর। তো যদি ইট ব্যবহার করি তাহলে আমরা বলবো ইট ইটসেলফ। হি যদি ব্যবহার করি তাহলে বলি যে হি হিমসেলফ হ্যাজ ইটেন রাইস, সে নিজে ভাত খেয়েছে, সে খাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে নিজেই খেয়েছে। এটিকে জোর দেওয়ার জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্টের পরে দেই। কেউ কোনো কাজ করেছে নিজে, সেটি বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য। যেমন নিজে করেছে, হি কিলড হিমসেলফ, সে তাকে হত্যা করে ফেলেছে। এখন সাধারণত কিল্ডের সাথে বসাই না, তারপর আমরা যদি বসাই হি হিমসেলফ কিলড, তখন আমরা বলবো সে নিজেই নিজেকে খুন করেছে। জোর প্রদান, এই জোর প্রদানের জন্য আমরা বসাই ইমফ্যাটিক, জোর প্রদান। তাহলে ইমফ্যাটিক প্রোনাউনের আসলে আলাদা কোনো ফরম্যাট নাই, রিফ্লেক্সিভ প্রোনাউনেরই ব্যবহারের কারণে আমরা ইমফ্যাটিক ইউজ বলি বা ইমফ্যাটিক প্রোনাউন বলি যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটি সাবজেক্টের পরে বলবে। যেমন আই মাইসেলফ হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দিস মাইসেলফ, আমি এটা নিজে করেছি, আমি নিজেই করেছি, এটা অন্য কেউ আমাকে হেল্প করেনি। তখন আমি বলবো আই মাইসেলফ হ্যাভ ডান দিস। আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। এছাড়া আরেকটি ব্যবহার এর আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসে। যেমন হি হ্যাজ গন দেয়ার বাই হিমসেলফ, অর্থাৎ দেখুন একটু দেখিয়ে দিই, যেহেতু বললাম, একটু মুছে দিচ্ছি। মনে করুন
হি হ্যাজ গন দেয়ার বাই হিমসেলফ। এটি কখন বসায়, অর্থাৎ এরকম বসতে পারে, তার মানে বাক্য কিন্তু ঠিক আছে। এই যে বাই বসছে, বাই বসে তার একাকী কাজটাকে জোর বোঝাবে, অর্থাৎ কেউ তাকে সাহায্য করেনি, সে নিজেই গিয়েছে, অ্যালোন। তাহলে সিম্পল ভাবে কোনো ভার্বের যখন সে নিজে করেছে কোনো কিছু, ভার্বের পরে অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হি হিমসেলফ হ্যাজ গন দেয়ার আমরা বলতে পারি, তখন এমফ্যাটিক ইউজ বলে, জোর দেয়া বোঝায় অর্থ। আরেকটি ব্যবহার হলো যখন অবজেক্ট হয়ে গিয়েছে বা অন্য কোনো ভার্বের সাথে লাস্টে বসেছে, তার আগে আমরা বাই বসাতে পারি, সে একাকী কোনো কাজ করেছে, সেরকম অর্থ বোঝাতে আমরা বাই বসাতে পারি, এটি সাধারণভাবে বসে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন পরীক্ষাতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে আসে বা কারেকশন থাকে, আপনারা অবশ্যই পেয়ে থাকবেন, সেটি হলো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন কোনগুলা দেখুন এখানে লিখে দিয়েছি, হু, হুম, হুজ। এই যে কেস, হু মানে যে বা যে কাউকে বোঝাই আমরা, হু হলো সাবজেক্টিভ কেস, হুম হলো অবজেক্টিভ কেস, হুজ হলো পসেসিভ কেস। আচ্ছা, হোয়াট, হুইচ, দ্যাট। আমরা জানি হুইচ দ্বারাও বস্তু বুঝে, হোয়াট দ্বারাও বস্তু বুঝে, দ্যাট দ্বারা বস্তু বুঝে, দ্যাটের ব্যবহার আছে। এখন এগুলিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা কেমন হয় এটির উপরে ক্লাস হবে। রিলেটিভ প্রোনাউন মূলত বাক্যের মাঝে বসে, শুরুতেও বসতে পারে, বসে একটি নাউনকে নির্দেশ করবে, আর এদের পরে একটি ক্লজ আসবে, সেই ক্লজটির দ্বারা আমরা একটি নাউনকে নির্দেশ করব। আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন I know the man who is coming। কেউ একজন আসছে, হ্যাঁ, তো আপনি হু বসিয়ে দ্য ম্যানকে বোঝাচ্ছেন। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউনটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টিসিডেন্ট। এইটি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। এখন দেখুন এটি কিভাবে বসে, একটু নিয়ম শিখলে হয়ে যায়। দুটো বাক্যকে এক করে দিয়েছে, হু দ্বারা রিলেটিভ প্রোনাউন হু দ্বারা এই নাউনকে বোঝাচ্ছে, এই দ্য ম্যানকে। এই দ্য ম্যান নাউন, অতএব রিলেটিভ প্রোনাউনের কাজ নাউনকে নির্দেশ করা। আরেকটি নিয়ম, ছোট্ট নিয়ম, এটা কারেকশনে আসে, এই রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার এটি হবে দ্য ম্যান অনুসারে, দ্য ম্যান সিঙ্গুলার, যার কারণে এখানে ইজ বসেছে। কিছুটা বোঝা যাচ্ছে আশা করি। তো আপনারা রিলেটিভ প্রোনাউনগুলো পড়বেন। আসলে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দেখুন একই, হু, হোয়াট, হুইচ, হুম, হুজ। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ কখন আর রিলেটিভ কখন, এটি বাক্যের মাঝে বসেছে, এটিতে কোনো কোশ্চেন করা হয়নি, আর এদের মূল ব্যবহার হলো আত্মীয়তা। রিলেটিভ মানে আত্মীয়, সম্বন্ধবাচক, একটি নাউনের সাথে আরেকটি অংশের, বাক্যের আরেকটি অংশকে আত্মীয়তা পাতিয়ে দিয়েছে, এজন্য এটি রিলেটিভ প্রোনাউন। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন কি, হু, হুইজ, দ্যাট, ওইগুলাই, কিন্তু এখানে অবশ্য দ্যাট নাই। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন, যেগুলো প্রোনাউন কখন, ডাব্লিউএইচ ওয়ার্ডের ভিতরে আরেকটি গ্রুপ আছে, সেটি অ্যাডভার্ব। তো এগুলো প্রোনাউন কেন, এগুলোর দ্বারা নাউনকে নির্দেশ করে। যখন এগুলো প্রশ্ন করা হয় তখন এটি হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি হু আর ইউ এবং লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন, তখন এটি হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউনের জন্য অবশ্যই যে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, আর রিলেটিভ প্রোনাউনের সময় ফুল স্টপ থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে থাকবে, আর হু, হুইজ, দ্যাট বাক্যের মাঝে বসে, তার আগে একটি নাউন থাকে, সাধারণত নাউন না থাকতেও পারে, সাধারণত থাকে, না থাকলেও সেটিও রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তাদের ব্যবহার ক্রিটিক্যাল ব্যবহার আছে, আমরা ওগুলো দেখবো। আপাতত আজকে আপনারা শব্দার্থ আর এটা কোনগুলা এটা ভালো করে পড়বেন। এরপর আছে ডেমনস্ট্রেটিভ, নির্দেশক। ডেমনস্ট্রেটিভের আর একটা বাংলা হতে পারে ইঙ্গিতবাচক, অর্থাৎ যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি কোনো কিছু ইঙ্গিত করার জন্য, নির্দেশ করার জন্য,
সেটিকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভের 4টি প্রধান ব্যবহার, সেটি হলো দিস, দ্যাট, দিস, দোজ। আমরা অনেকেই জেনে থাকবেন দিস মানে এটা বা এই, দ্যাট মানে ওটা বা ওই, এটা ওইটা আর কি বলা যেতে পারে। আর দিস, দিসের প্লুরালিটি এইগুলি, এইগুলি। দোজ, দ্যাটের প্লুরাল ওইগুলি। ঠিক আছে, এই 4টি প্রধান ইটকে ওই একই কাজ কিছুটা নির্দেশ করে বলে পিসি দাস স্যারের বইয়ে ইটটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বলা আছে। আপনারা এই 4টি প্রধান হিসেবে জানবেন। আর ইটের যে ব্যবহার দেয়া আছে এটি পড়বেন। ইটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি ইটের ব্যবহারের উপরেও ক্লাস দেব। তো আপাতত দেখুন, দিস দ্বারা আমরা কাছের জিনিস বুঝাই, দ্যাট দ্বারা দূরের জিনিস বুঝাই। দিস দ্বারা আমরা অনেকগুলো কাছের জিনিস বুঝাই, দোজ দ্বারা অনেকগুলো দূরের জিনিস বুঝাই। যেমন দিস ইজ মাই বুক, এটি আমার বই। দ্যাট ইজ ইউর বুক, ওইটা তোমার বই। দিস আর মাই বুকস, এই বইগুলো আমার। দোজ আর ইউর বুকস, ওইগুলো তোমার বই। তাহলে এরকমের, কিন্তু এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, কোনো কিছু নির্দেশ করে, ইঙ্গিত করে। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ বা বন্টন নির্দেশক। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ কি? ডিস্ট্রিবিউট হলো ভার্ব, ডিস্ট্রিবিউট অর্থ বন্টন করে দেওয়া। দেখুন বানানগুলো অবশ্যই দেখবেন। ডিস্ট্রিবিউটিভ যে প্রোনাউন দ্বারা বন্টন করে দেওয়া বোঝায়। অর্থাৎ অনেকের মধ্যে অনেক লোক আছে, তার ভেতরে প্রত্যেকে বা তাদের ভেতরে কেউ না বা তাদের ভেতরে কেউ কেউ, এরকম যখন বোঝায় তখন এটি ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কখন? যখন এটি নাউনের পরিবর্তে বসে, নাউনকে নির্দেশ করে, তখন আমরা এটিকে বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখুন কি কি প্রধান, এছাড়া কিন্তু আরো আছে, যেমন এভরিওয়ান, এগুলাও হয়। ইচ, আইদার, নাইদার। অনেকে কিন্তু আমেরিকান প্রোনাউন্সিয়েশন আছে, দেখবেন ইদার, নিদার, এরকম এইদার, নেইদার, এভাবে। তো আমরা সাধারণত আইদার, নাইদার এভাবে বলি, বা নেইদারও বলে অনেকে। ইচ, আইদার, নাইদার, এই দুটির প্রধান ব্যবহার কি? এগুলি মূলত প্রধানত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে বসবে। ইচ মানে প্রত্যেকে, আইদার মানে দুইয়ের যে কোনো একজন, নেইদার এটি হলো নেগেটিভ শব্দ। নেইদার শব্দটি নেগেটিভ, দুইয়ের কেউ না। এই কেউ না বলতে নেইদার, কেউ না, আর কোনো একজন। ইস মানে প্রত্যেকে। এভরিওয়ান, এভরিওয়ানও হয়, বা এভরিওয়ান মানে প্রত্যেকে। এই প্রত্যেকে কখন এভরিওয়ান, কিন্তু আমি এখানেও লিখেছি ইনডিফিনিট প্রোনাউন, কিন্তু কখন ডিস্ট্রিবিউটিভ আর কখন ইনডিফিনিট এটা নিয়ে বুঝতে হবে। যাই হোক, দেখুন আগে পজিটিভ, পজেসিভ বা অধিকার বা সত্যবাচক, আমি লিখেছি বাচক। পজিটিভ প্রোনাউন কোনগুলা? যে প্রোনাউন দ্বারা কারো, আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, আর কারো কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, তখন এটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। আপনারা কেস যখন পড়বেন তখন পজিটিভের দেখবেন দুটো অংশ আছে, একটি হলো মাই আর একটি আছে মাইন। এটাকে বলা হয় ডাবল পজিটিভ, ডাবল পসেসিভ। পসেসিভ বলি অনেক সময়, তাই না? ডাবল পজিটিভ। ডাবল পসেসিভ যেগুলা, সেগুলাকে বলা হবে পসেসিভ প্রোনাউন। আর যেটি সিঙ্গেল, যেমন মাই, হিজ বা হার, সেটি হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, আমাদের ক্লাস যেহেতু প্রোনাউন, আমরা প্রোনাউন নিয়ে পড়ি। মাইন, দেয়ার, হিজ, হার্স, ইয়োর্স। আপনারা যখন ক্লাস 3-4 ছিলাম আমরা, তখন আমরা একটু উদাহরণ পড়তাম। দেখুন, দ্য বুক ইজ মাইন। হ্যাঁ, এই যে মাইন, এই মাইন সমান হলো, মাইন অর্থ আমার, মাইন সমান হলো মাই বুক। হ্যাঁ, তো এইভাবে বসে। কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বসছে, এই মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটি বসছে বুকের আগে, এটি হলো নাউনকে নির্দেশ করছে, এই জন্য অ্যাডজেক্টিভ। আর এটি সিঙ্গেল পসেসিভ কেস আয়ের, আর মাই হলো ডাবল পসেসিভ কেস। এই পসেসিভ কেস কেন এটি প্রোনাউন? কারণ এর ভেতরে যে বুক আছে, মাই বুকটা একসাথে, অতএব এটি প্রোনাউন, এটি দ্বারা নাউনকে নির্দেশ করছে। দ্য বুক ইজ মাইন, এই দ্য বুককে নির্দেশ করছে,
মাইন দ্বারা, অর্থাৎ মাই বুক অধিকারও বোঝাচ্ছে আবার বইকেও বোঝাচ্ছে, এই জন্য এটি প্রোনাউন। তাহলে আমরা পজেসিভ প্রোনাউনের ব্যবহারে কি দেখছি, এটি কিন্তু কোনো নাউনের আগে বসবে না, যেমন মাইন বুক হবে না, দেয়ার বুক হবে না, আপনি যেভাবেই বসেন। সাধারণত প্রেডিকেটিভলি এটি বেশি ইউজ হয়, প্রেডিকেটিভলি বলতে ভার্বের পরে বেশি ব্যবহৃত হয়, যেমন দ্য কার ইজ হিজ সঠিক বাক্য, বা দিস ব্যাগ ইজ হার্স এই বইটি এই ব্যাগটি তার, দিস বুকস আর ইয়োর্স এই বইগুলো বা এই বইটি তোমাদের বা তোমার, ঠিক আছে। আর যদি আপনি সিঙ্গেল বলেন তাহলে দিস ইজ ইয়োর বুক। তাহলে এই কারেকশনগুলো কি জানা প্রয়োজন আছে না? এখন আপনি যদি প্রোনাউনের নলেজটা ক্লিয়ার থাকে তাহলে আপনি ক্লিয়ারলি এগুলো বুঝবেন, আর নাহলে কারেকশন আন্দাজে মুখস্থ করতে হবে বা জিনিসটা ভালো বোঝা যাবে না। এগুলো পড়ে যখন কেউ কারেকশন পড়তে যাবে তার জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের ভিতরে কিছুটা তফাৎ কিন্তু বোঝা যাওয়ার কথা। প্রোনাউনগুলা এইভাবে ব্যবহৃত হবে, ডাবল পসেসিভ প্রোনাউন, ডাবল পসেসিভ কেসটা কখনো অ্যাডজেক্টিভ রূপে বসে না সাধারণত, আর এগুলা নাউনের পূর্বে বসবে না, এর ভেতরে নাউনটি লুকায়িত আছে। ইনডেফিনিট, ইনডিফিনিট, ইনডিফিনিট দ্বারা কি বোঝায়? আমরা জানি ডিফিনিট, ডিফিনিট ডিফিনিট দ্বারা বোঝায় নির্দিষ্ট, তাহলে ইন আসে, ইন সামনে এসে হয়ে গেল ইনডিফিনিট, অনির্দিষ্ট। ইন মানে এখানে অনির্দিষ্ট। তাহলে আমরা সচরাচর এগুলো যেগুলো বলছি, হি সি ইট বা আই ওই, যে প্রোনাউনগুলো ব্যবহার করছি, এই প্রোনাউনগুলো দ্বারা আমরা বুঝতেছি যে কোনো একজন লোক আছে, কিন্তু আমরা অনেক সময় বলবো যে কে বা কারা নির্দিষ্ট নাই, তখন যে নাউনগুলা প্রোনাউনগুলা ব্যবহার করব যে নাউনকে নির্দেশ করার জন্য, সেগুলো হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট প্রোনাউনগুলো যেগুলো আমি বলতে পারি যে কেউ একজন খেয়ে চলে গেছে, তাহলে কেউ একজন তো নাউন ছিল, তো এই কেউ একজনের ইংরেজি কি? সামওয়ান। তো দেখুন এখানে একটা সহজ নিয়ম আছে, সাম অথবা এভরি অথবা নো এদের সাথে যদি ওয়ান বডি থিং লাগাই দেন তাহলে এটি হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। যেমন সাম ওয়ান কোনো একজন বা কেউ, সাম বডি কোনো একজন, সামথিং কোনো কিছু। আমরা নাউন বা প্রোনাউন তো ব্যক্তি অথবা বস্তু উভয়কেই বোঝাই। এভরিওয়ান মানে প্রত্যেকে, এভরিবডি প্রত্যেকে, এভরিথিং সবকিছু বা প্রতিটি কিছু। এখন বলতে পারেন স্যার এখানে এভরিওয়ান এখানেও এভরিওয়ান, হ্যাঁ দুটোর ব্যবহারের উপরে ভিত্তি করে হবে সেটি কি ইনডেফিনিট নাকি ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে। আচ্ছা আরো কিছু বলেছি, যেমন মেনি মানে অনেকে, আমি যদি বলি মেনি মেন কেম হিয়ার, মেনি মেন বললে আবার একটু ঝামেলা আছে, ওখানে মেনি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমি যদি বলি মেনি কেম হিয়ার বা মেনি, তারপরে অল উইল ডু দিস, সবাই এটি করবে, তারপরে ফিউ, তারপর আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি মেনি অফ দেম, ফিউ অফ দেম, সেভারেল। তো এই শব্দগুলা আমরা যখন ব্যবহার করি তখন আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, কোনো নাউন বা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গা কোনো কিছুকে বোঝাচ্ছি একটু অনির্দিষ্ট করে। যখন এই অনির্দিষ্ট করে বুঝাই আমরা তখন এদেরকে বলি ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। আমরা কিন্তু আরো অনেক রকম, এইগুলো অনেক সময় হয়তো আপনি বুঝতে পারেন যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বেশি ব্যবহৃত, হ্যাঁ এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বেশি ব্যবহৃত, কিন্তু প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয় কিছু নাউনকে বোঝানোর জন্য, ঠিক আছে। আমরা উদাহরণ দেখবো আস্তে আস্তে, আরো অনেক কিছু শিখতে হবে। আচ্ছা এবার দেখেন রিসিপ্রোকাল, ফিউ মানে এমন কিছু যা না বললেই চলে, সেভারাল মানে কতিপয়, ওয়ান মানে যে কোনো, ওয়ান কিন্তু একটি সুন্দর নিয়ে যান দিক থেকে, ওয়ান একটি নির্দিষ্ট, ওয়ান দ্বারা একজন বোঝায়, ওয়ান দ্বারা একজনকে বোঝায়, ওয়ান ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ওয়ানের কিন্তু কেস, যেগুলোর ব্যবহার আবার পড়তে হবে। ওয়ানের কেস হলো এটি সাবজেক্টিভ ও অবজেক্টিভ কেস ওয়ান, ঠিক আছে। এটির রিফ্লেক্সিভ কেস হলো ওয়ান সেলফ, হ্যাঁ। এটির পসেসিভ কেস ওয়ান্স, যে এগুলো আপনাদের জানতে হবে, কারেকশনে আমরা জানি যে ওয়ান্সই ব্যবহৃত হয়। আচ্ছা রিসিপ্রোকাল প্রোনাউনে আসি। রিসিপ্রোকালটা কি? রিসিপ্রোকাল হলো পারস্পরিক সম্পর্ক নির্দেশক।
রিসিপ্রোকালের যে দুটি প্রোনাউন আছে প্রধান, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার আগে তফাৎ করা হতো, যেমন ইচ আদার বলা হতো দুজনের মধ্যে সম্পর্ক থাকলে ইচ আদার, আর ওয়ান অ্যানাদার হলো দুজনের অধিক হলে ওয়ান অ্যানাদার। কিন্তু বর্তমান ইংরেজিতে দুইটাই সবার জন্য বসতে পারে। আচ্ছা, এরা কি হতে পারে না, এরা সাবজেক্ট হতে পারে না, এরা অবজেক্ট হতে পারে অথবা পসেসিভ কেস হতে পারে। ইচ আদার বা ওয়ান অ্যানাদার যখন পসেসিভ কেস হবে, এই যে ইচ আদার্স বা ওয়ান অ্যানাদার্স এইভাবে ব্যবহৃত হতে পারে। এই যে অ্যাপোস্ট্রফি এস, এটি পসেসিভ কেস, যে একে অন্যের কাজ করলো। তো কিরকম অর্থ দেয়? পারস্পরিক সম্পর্ক নির্দেশ। যেমন দে আর কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে ঝগড়া করছে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তো এরকম সেন্টেন্সে আমরা ওয়ান অ্যানাদার বা ইচ আদার ইউজ করব। এখন আপনি ওয়ান অ্যানাদার, ইচ আদার সবার জন্য ব্যবহৃত হয়। আগে ইচ আদার দ্বারা দুজনকে বোঝানো হতো, ওয়ান অ্যানাদার অনেকের মধ্যে। রিসিপ্রোকাল অর্থাৎ পারস্পরিক, একে অপরের সাথে, এই ধরনের অর্থের জন্য আমরা বসাই। আর এরা প্রোনাউন কেন? কারণ এরা নাউনের পরিবর্তে বসতেছে। যে দুজন বা যে তিনজন বা যারা পরস্পরের অর্থ বোঝাচ্ছে, আমরা তাদেরকে পরিবর্তে বসাচ্ছি, অতএব এগুলো রিসিপ্রোকাল প্রোনাউন। এই 9টি প্রকার এখানে যেটি লিখেছি, এই 9টি প্রকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এগুলি অবশ্যই মুখস্থ রাখবেন, খুবই ভালো হবে ইংরেজি বোঝার জন্য। আর যে বুঝতে পারবেন না তার জন্য কারেকশন একটু কঠিন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, প্রোনাউনের উপরে দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ক্লাসের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।